আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আপনাদের প্রায় সকলেই এই সংবাদটি জানেন। বিএনপির চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব অর্পিত হলো এবং সেটি গ্রহণ করলেন জনাব তারেক রহমান। 2026 সালের 9 জানুয়ারি এই দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য সাধারণ গৌরবোজ্জ্বল দিন। এই দিনে রাত্র 9টায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানকে দায়িত্ব অর্পণ করা হয় এবং তিনি সেই দায়িত্ব গ্রহণ করেন। এই সিদ্ধান্তটি একেবারেই প্রত্যাশিত ছিল। তারেক রহমান সাহেব মূলত 30 ডিসেম্বর, যেদিন বাংলাদেশের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, গণতান্ত্রিক সংগ্রামে এক কঠোরতম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী, এক সর্বোচ্চ ত্যাগের যে সীমা সেটিকে অতিক্রম করে মানুষের কাছে যিনি মহিষী একজন মাতৃতুল্য নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের ওই মুহূর্ত থেকেই মূলত তারেক রহমান সাহেব পার্টির এক অর্থে চেয়ারম্যান। কারণ বিএনপির গঠনতন্ত্রে চেয়ারম্যানের পদ শূন্য হলে, বিশেষ করে স্থায়ীভাবে শূন্য হলে, যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান থাকেন অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব যিনি পালন করেন, তিনি চেয়ারম্যানের দায়িত্বে অটোমেটিক্যালি এক ধরনের অধিষ্ঠিত হয়ে যান। কারণ এই শূন্যতা আর কোনোভাবেই পূরণ হবে না, যেহেতু খালেদা জিয়া তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার স্থায়ী ঠিকানায় চলে গেছেন। এই আল্লাহ কর্তৃক নিয়তির অমোঘ বিধান আমরা যখন থেকে মানতে শুরু করেছি, তখন থেকেই কার্যত তারেক রহমান সাহেব এই পার্টির ডিফ্যাক্টো চেয়ারম্যান। কিন্তু একটা আনুষ্ঠানিকতার আবশ্যকতা ছিল, সেই আনুষ্ঠানিকতাই গত রাত্রে সুসম্পন্ন হলো। এই সংবাদটি আমাদের জন্য যেমন আনন্দের, বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক অভিযাত্রায় একজন আপসীন, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং একমাত্র উত্তরাধিকার জনাব তারেক রহমান সাহেবের এই দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের সংবাদ। একই সঙ্গে এমন এক বিপদাত্মক পরিস্থিতির প্রেক্ষিতে তারেক রহমান সাহেবকে এই দায়িত্ব গ্রহণ করতে হলো, যেটি আসলে এক ধরনের ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি আমাদেরকে মেনে নিতেই হয়। তারেক রহমান সাহেব যেমন চেয়ারম্যান হিসাবে তিনি সৌভাগ্যের অধিকারী, তেমনি পুত্র হিসাবে অত্যন্ত দুর্ভাগ্যের অধিকারী। 17 বছর নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরলেন। আল্লাহ তাআলার অপরিসীম কৃপায় তিনি হয়তো তার মাকে স্পর্শ করার সুযোগটুকু পেয়েছিলেন, তিনি হয়তো মাতৃ স্পর্শের অনুভূতিটি লাভ করেছিলেন। কিন্তু তার মা, এই দক্ষিণী মা, তিনি পুত্রের স্পর্শের সেই অনুভূতি সম্ভবত তিনি এটি উপভোগ করে যেতে পারেননি। কারণ তখন তার শারীরিক অবস্থা তার পুত্রের স্পর্শের বিপরীতে রেসপন্স করার মতো ছিল না, এটি সহজেই অনুমানযোগ্য। আমরা বেশ কিছুদিন গ্যাপ দিয়ে যখন বাড়ি ফিরি, তখন প্রথমেই আমাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমাদের আহারের সময় ভাতটি বেড়ে দেবেন মা, মায়ের সঙ্গে একসঙ্গে বসে ভাত খাওয়া। এই অনুভূতি ব্যক্ত করে বোঝানোর কিছু নেই। তারেক রহমানেরও মনে নিশ্চয়ই সেই প্রত্যাশা ছিল যে দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরছেন, ডাইনিং টেবিলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনি বসেছেন, তার মা তার প্রিয় খাবার তার প্লেটে তুলে দিচ্ছেন। এই যে অভাবনীয় কল্পনা, সেই কল্পনাটি তার জীবনে বাস্তব হলো না। মায়ের পাশে বসে লনে বসে এক কাপ চা খাওয়ার সেই স্মৃতি তার জীবনে আর ঘটল না। ব্যক্তিগতভাবে তারেক রহমানের এই অনুভূতি আমরা মনে হয়
যাদের মধ্যে মনুষ্য প্রবৃত্তি আছে, মানুষের অনুধাবনের ক্ষমতার মিনিমাম পরিস্থিতি আছে, তারা সকলেই নিজে বুঝতে সক্ষম হই। 29 ডিসেম্বর তারেক রহমানকে যারা দেখেছেন, তিনি নয়াপল্টন বিএনপি অফিসে গেলেন বহু বছর পরে, প্রায় 20 বছর পরে। সেদিন আমরা এক টকবগে তরুণ তারেক রহমানকে দেখেছি। তিনি কেস পায়ে ছিলেন, তার হাঁটা চলা মুভমেন্ট একেবারে মনে হলো যেন 20-25 বছরের তরুণ। তার সেই প্রাণের ছটা সেদিন নয়াপল্টনের সামনে উপস্থিত, রাস্তায় শত শত হাজার হাজার লাখো মানুষ সেদিন তারা অনুপ্রাণিত হয়েছিলেন তার মুভমেন্টে। তিনি সামান্য সময়ের বক্তৃতায় তার যে তারুণ্যের ছোঁয়া সেটি আমরা পেয়েছিলাম। ঠিক একদিন পরেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যখন তিনি পার্টির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উপস্থিত, সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মিডিয়ায় এসেছেন। একদিনে একজন মানুষের বয়স 50 বছর বেড়ে গেল। তার চেহারার সেই অভিব্যক্তি আমরা দেখেছি। আমি এই কথাগুলো শুধু এই কারণে বললাম যে এত বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল, দেশি বিদেশি অনেক বিশেষজ্ঞই যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যে অভিহিত করেছেন, তিনি তার প্রাথমিক ধাপ হিসাবে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। এটা নিশ্চয়ই ব্যক্তি হিসেবে তারেক রহমানের জন্য অত্যন্ত আনন্দের, এবং দলের শত শত কোটি নেতাকর্মীর জন্য নিশ্চয়ই আনন্দের যে জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি এই দায়িত্ব গ্রহণ করলেন, যার কাছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে নিরাপদ, যার কাছে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে নিরাপদ। একই সঙ্গে তারেক রহমানের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ভেবে দেখুন, গতকাল রাতে স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে তিনি যখন বাসায় ফিরলেন, মাতৃশূন্যতা তার হৃদয়ে কি পরিমাণ হাহাকার তৈরি করতে পারে সেটি নিশ্চয়ই আমরা হয়তো দেখব না, সেটি হয়তো তার প্রিয়জন জুবাইদা রহমান দেখবেন, তার প্রিয় কন্যা জায়মা রহমান দেখবেন, কিন্তু আমরা অনুমান করতে পারি। আমরা শুধু সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তার ব্যক্তিগত এই চরমতম শোকের মুহূর্তগুলো, এটি যেন তিনি তার মায়ের সেই অনুপ্রেরণাকে শক্তি হিসাবে নিজের মনে আত্মস্থ করে বাংলাদেশের মানুষের যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশকে তিনি তার নিজের পরিবার হিসাবে ইতিমধ্যে তার ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন। এই দেশের মানুষ তার মায়ের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছে, সেজন্য তিনি যে কৃতজ্ঞতা জানিয়ে এই রাষ্ট্রের সকল নাগরিককে তার পরিবারের সদস্য হিসাবে অভিহিত করেছেন, সেই দায়িত্ববোধ তার ওই মাত্র কয়েক ইঞ্চি স্কন্ধে নিয়ে তিনি আগামী দিনের বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে এবং স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবেন। আমরা সৃষ্টিকর্তার কাছে এই শুভ দিনে তার জন্য এই শুভ প্রত্যাশাই করি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক হন, তিনি যেন তার পিতার মতো সাহসী হন, জনগণকে তিনি যেন ভালোবাসেন। তার পিতার যে গান ছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই বাংলাদেশের মাটি মানুষের যে ডাক তিনি শুনতে পেয়েছিলেন, সেই আদর্শিক, সেই দেশপ্রেমিক চরিত্রে তিনি যেন বলিয়ান হন। আমরা সৃষ্টিকর্তার কাছে সেটাই প্রার্থনা করি। তার মা গণতন্ত্রের প্রশ্নে নিজের জীবনের সুখ, আহ্লাদ, চাঁদ, ভীতি সবকিছু উপেক্ষা করে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আধিপত্যবাদী শক্তির কাছে তিনি মাথা নত করেননি, তিনি কোনো হিংস্র দানব রাষ্ট্রযন্ত্রের কাছে মিনিমাম তিনি তাকে নত করেননি। সেই দৃঢ়চেতা চরিত্র তারেক রহমান, আল্লাহ তাআলা তিনি তাকে যেন সাহায্য করেন, তিনি যেন এটি অর্জন করতে পারেন। তাহলেই বাংলাদেশের মানুষ আগামী দিনের এই একজন সুন্দর রাষ্ট্রনায়কের নেতৃত্বে বাংলাদেশকে পুনরায় তার সঠিক পথে পরিচালিত করার সেই সোপান সেটি রচিত হতে যাচ্ছে, এমন প্রত্যাশা আমরা করতেই পারি। তার মধ্যে একটি অসম্ভব বিনয়ী ভাবও আমরা দেখেছি, এটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। যেমন জামাত ইসলামী বা এখন এই মুহূর্তে বিএনপির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তার আমির যখন তার টিম নিয়ে দেখা করতে গেলেন, তারেক রহমান বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে ডক্টর শফিককে যথেষ্ট সহবতের সঙ্গে তিনি গ্রহণ করলেন।
এবং আপনারা লক্ষ্য করেছেন সেই ছবিটি নানা মিডিয়ায় এসেছে। তারেক রহমান টেবিলের সেন্টারে বসেননি, তিনি এক কোণে বসেছেন এবং তার বিপরীত দিকে ডক্টর শফিককে তিনি বসতে দিয়েছেন। এটি সকলেই প্রশংসা করেছে। তিনি পার্টির চেয়ারম্যান হিসাবে এবং বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে নিশ্চয়ই তিনি সেন্টারে বসতে পারতেন। তিনি আরো কয়েকজন অভ্যাগত অতিথিকে, যেমন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ক্ষেত্রে আমরা তাই দেখেছি, আরো কিছু ভিজিটর যারা অত্যন্ত সম্মানিত তাদের ক্ষেত্রে দেখেছি যে তিনি টেবিলের এক কোণে বসেছেন, সেন্টারে বসেননি। এটি আমার বিশ্লেষণের দুটো দিক। একটা হলো তিনি অভ্যাগত অতিথিকে যথেষ্ট সম্মান করেছেন, সমমর্যাদায় তিনি তাকে তার অফিসে আপ্যায়িত করেছেন, তাকে তার বিনয়ী ভাব তাতে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে আমার কাছে আরেকটি ব্যক্তিগত বিশ্লেষণ, অনেকে আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, যে তিনি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন না, ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যানের সম্মানে অর্থাৎ তার মায়ের সম্মানে তিনি টেবিলের সেন্টারের স্থানটি তিনি ছেড়ে বসছেন। এটি আমার ব্যক্তিগত মূল্যায়ন। কেন এই মূল্যায়নটি আমি করছি? আমরা দেখেছি অনেক অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অনুপস্থিত ছিলেন, কিন্তু পার্টির চেয়ারম্যান হিসেবে তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করার জন্য বিএনপির নীতি নির্ধারক বা আয়োজকরা অনেকেই দেখেছি একটি চেয়ার ফাঁকা রেখে, চেয়ারম্যানের চেয়ারটি ফাঁকা রেখে সেই অনুষ্ঠান তারা পরিচালনা করেছেন বা আয়োজন করেছেন। তেমনি করে চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান উভয়ই কোনো অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে আমরা দেখেছি দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। এটি সম্মান জানানোর একটি নৈতিক কায়দা। তারেক রহমান সাহেব হয়তো আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি তার মায়ের সম্মানে, পূর্ববর্তী চেয়ারপারসনের সম্মানে তিনি হয়তো এমন একটি আচার অব্যাহত রেখেছেন। এটি নিশ্চয়ই প্রশংসার যোগ্য। আমরা বিশ্বাস করি চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর থেকে নিশ্চয়ই এখন তিনি যথারীতি টেবিলের সেন্টারে বসবেন। তিনি যদি অন্যান্য অভ্যাগত অতিথিরা যখন এসেছেন তিনি যদি সেন্টারে বসতেন তার অফিসে, তাহলে সেটি বেমানানো হতো না, অথবা অসঙ্গত হতো না, বা অন্য কাউকে অসম্মান করা হতো না। কিন্তু এটি তিনি করছেন। মর্নিং শোজ দ্য ডেজ, এই যে কথাটি আছে, সেটি আমরা নিশ্চয়ই চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের মাটিতে তার দায়িত্ব পালনের সূচনাতেই কতগুলো কায়দা কানুন ভঙ্গি এটি আমরা দেখেছি, যেটি আমরা মনে করি অন্যদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণার বিষয়। আমরা বাংলাদেশের রাজনীতির একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করি। নতুন দ্বার উন্মোচিত হলো, যেই দ্বার সকল গণতান্ত্রিকামী মানুষ, সংগঠন, সকল স্টেক হোল্ডারের জন্য যেমন অবারিত থাকবে, তেমনি করে সেই দরজাটি লুটতন্ত্র কায়েম করার মানসিকতা সম্পন্ন চোর, ডাকাত, বাটপার, লুটেরা এদের জন্য যেন সেই দরজাটি বন্ধ থাকে। তারেক রহমান সাহেবের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আরেকটি কথা বলেই আজকের আলোচনা শেষ করব। অ্যাসোসিয়েশন ইন্ডিকেট দ্য পারসন, অর্থাৎ ব্যক্তিকে বিচার করার একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো তার অ্যাসোসিয়েশন। শেখ হাসিনা শেষের দিকে এই যে এতটা ফ্যাসিস্ট হলেন এবং তার পতনের জন্য যে কারণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটি হলো তার অ্যাসোসিয়েশন। তিনি একটি লুটপাট তন্ত্রের নায়কদেরকে তার অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন। সেই সালমান এফ রহমান, আরও নাম বললে অনেক নাম বলা যায়। এবং এদের মাধ্যমে লুটতন্ত্র কায়েম করে কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, সেই ইতিহাস তো আমরা জানি। পলিটিক্যালি অ্যাসিস্ট করার, পরামর্শ দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত, বুদ্ধিসম্পন্ন, দেশপ্রেমিক, গণতান্ত্রিক কোনো মানুষ তার চারপাশে তিনি রাখেন নাই। এমনকি যদি সত্যি রাজনৈতিক ব্যক্তিরা তার পাশে থাকতেন, আগে যারা অন্তত এখনো অনেকে জীবিত আছেন, তারা যদি তার পাশে থাকতেন, হয়তো বা আন্দোলন যখন চলে কোনো একটা পর্যায়ে তাকে পরামর্শ দিতেন যে আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়লগ করে এই সংকটের সমাধান করেন। কিন্তু যেহেতু চোর, ডাকাত, বাটপার, বুদ্ধিহীন কাউয়ারা তার পাশে ছিল, ফলে তিনি পরামর্শ পেয়েছেন আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে দেখা মাত্র গুলি করতে হবে। হাসানুল হক ইনু, ওবায়দুল কাদেররা তাকে এভাবেই টেলিফোন কনভারসেশনে পরামর্শ দিয়েছেন। আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোসাই কামাল, এই অ্যাসোসিয়েশন তাকে ফ্যাসিস্ট করে গড়ে তুলেছে এবং তার ধ্বংসের জন্য এরা সমস্ত উপাত্ত পরামর্শ তাকে সরবরাহ করেছে। উদাহরণটি এ কারণেই টানলাম,
তারেক রহমান দেশে ফেরার পরে তার অ্যাসোসিয়েশনে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তিনি দেশে না থাকার সময় একটা সিন্ডিকেশনের অভিযোগ বিএনপি সম্পর্কে ছিল। নানা জেলা নানা জায়গায় কমিটি গঠন, নমিনেশন, নানা ক্ষেত্রে সুবিধা অসুবিধায় এই সিন্ডিকেশনের একটা প্রভাবের অভিযোগ পত্র পত্রিকা মিডিয়ায় এসেছে। বিএনপির নানা স্তরে আলোচনা ছিল, হয়তো সাহসের অভাব এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি, এ কারণে সকলে মুখ খোলেনি। কিন্তু এখন যেহেতু তারেক রহমান সাহেব দেশে এসেছেন, আমার মনে হয় অনেকেই এখন তারেক রহমানের সঙ্গে ভিজিট করে প্রকৃত অবস্থা তুলে ধরতে সক্ষম হবেন। তারেক রহমানও নিশ্চয়ই সেই স্পেস তার স্বার্থেই, দলের স্বার্থেই, দেশের স্বার্থেই তিনি সেটি উন্মুক্ত রাখবেন। আমরা তার ফিরে আসার পরে তার অ্যাসোসিয়েশনে একটা পরিবর্তন দেখেছি, এটা ইতিবাচকভাবেই আমরা দেখেছি। তার চতুর্পাশে বেশ কিছু শিক্ষিত ডিগ্রিধারী, দেশে বিদেশে নানা ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা একটা অ্যাসোসিয়েশনের নাম ঠিকানা এগুলো আমরা জেনেছি। আবার পাশাপাশি এক প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই, শুধু একাডেমিশিয়ান এটা দিয়ে কিন্তু রাজনীতির সব আইটেম সঠিকভাবে পরিচালিত হয় না। একাডেমিশিয়ানরা তাত্ত্বিক পরামর্শ দিতে পারেন, কিন্তু রাজনীতির মাঠের অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতির মাঠের অভিজ্ঞতা, সেখানে একাডেমিক শিক্ষার কিছু ঘাটতি থাকলেও সেটা পুষিয়ে দেয় তার ফিল্ডের অভিজ্ঞতা। ফলে অ্যাসোসিয়েশনে সেই ধরনের যোগ্য, সৎ, নিবিষ্টচিত্ত, দেশপ্রেমিক এবং নির্লোভ এই ধরনের ব্যক্তিদেরকে কালেক্ট করে তার নিজস্ব যে সহযোগিতার কর্মকাণ্ড, তার অ্যাসোসিয়েশন, সেটি তিনি ডেভেলপ করবেন, এটি আমরা প্রত্যাশা করি। আবার এই অ্যাসোসিয়েশনের ভারে তিনি যেন একটা ব্যারিকেডের মধ্যে না থাকেন, যাতে করে তিনি ওপাশের চিত্রটা না দেখতে পারেন। ফলে এটি সংখ্যারও স্বল্পতা প্রয়োজন হবে, এটিও আমরা তার সমীপে নিবেদন করতে চাই। একই সঙ্গে বলতে চাই, এই তাকে যারা অ্যাসিস্ট করবেন, বিশেষ করে পার্সোনালি তাকে যারা অ্যাসিস্ট করবেন, তারা যেন দলের সাংগঠনিক কাঠামোতে কোনোভাবেই হস্তক্ষেপ করার কোনো সুযোগ না নিতে পারেন। তাহলে কিন্তু আরেকটি ক্ষমতার সেক্টর তৈরি হবে, যেটি দলীয় সাংগঠনিক কাঠামোর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। যারা তাকে অ্যাসিস্ট করবেন তারা শুধু তার পার্সোনাল অ্যাসিস্টমেন্টের জায়গায় থাকবে। রাজনৈতিক এবং সাংগঠনিক এই কাঠামো পরিচালিত হবে ঠিক রাজনৈতিক লোকদের দ্বারা। এই সমন্বয়টি প্রয়োজন হবে। তা না হলে এই অ্যাসোসিয়েশনের মধ্যে কেউ বা কারা যদি অতিরিক্ত ক্ষমতাবান হয়ে যান এবং তাদেরকে ঘিরে যদি নতুন সিন্ডিকেশন তৈরি হয়, তাদের কাছে যদি তদবির করে কোনো সুবিধা অর্জন করার সুযোগটি, এটি যদি মিনিমাম কোনো স্পেস থাকে, তাহলে দল হিসাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকবে। দলের চেয়ারপারসন হিসাবে এবং ভবিষ্যৎ নেতৃত্বে অত্যন্ত সাফল্য লাভ করার সুযোগ যারা আছে, সেই প্রত্যাশিত রাষ্ট্রনায়ক তারেক রহমান, তিনিও নানাভাবে ক্ষতি এবং ঝুঁকির মধ্যে থাকবেন। ফলে এই বিষয়গুলোকে সমন্বয় করে তার মেধা দিয়ে, তার 17 বছরের নির্বাসিত জীবনে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, শিক্ষা এবং সর্বোপরি অনুধাবন শক্তি, তার পিতার চরিত্র, তার মায়ের চরিত্র, সবকিছুর সংমিশ্রণে তিনি আগামী দিনের বাংলাদেশকে নির্মাণে দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক, আধিপত্যবাদ এই শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একজন রাষ্ট্রনায়ক, একই সঙ্গে একজন সংবেদনশীল, একজন মানবিক সত্তার অধিকারী রাষ্ট্রনায়ক হিসেবে, একজন গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক হিসেবে তার এই পথ চলা আল্লাহ তাআলা সহজ করে দিন। আজকের দিনে সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।